নমস্কার বন্ধুরা। 1946 সালের অক্টোবর, নোয়াখালীর সরু গলিপথে রক্তের দাগ। কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দের মুহূর্তে হঠাৎই শান্ত গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্কের চিৎকার। হিন্দু পরিবারের ঘরে ঘরে আগুন, লুটপাট আর নারীদের উপর অকথ্য অত্যাচার। সেই সময় মহাত্মা গান্ধী নোয়াখালীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু তিনি নিজেই হতাশ হয়ে বলেছিলেন, হিন্দুরা নোয়াখালী ছাড়ো অথবা মরে যাও। নিউ ইয়র্ক টাইমস 8 এপ্রিল 1947 খবরটি প্রকাশিত হয়। এই কথা শুধু একটি ঘটনার সাক্ষ্য নয়, এটি ছিল একটি জাতির ট্র্যাজেডির শুরু। আজ আমরা সেই ঐতিহাসিক সত্য বলবো, যা ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গেছে। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, দশকের পর দশক ধরে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, নিপীড়ন আর তাদের ভিটে মাটি ছাড়ার করুণ কাহিনী। এই ঐতিহাসিক সত্য শুধু অতীতের নয়, এটি ভারতের বর্তমানের জন্য একটি জরুরি প্রশ্ন তুলে ধরে। কেন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি আমাদের দেশের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন পশ্চিমবঙ্গের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে? এই যাত্রায় আমরা ইতিহাসের গভীরে ডুব দেব, তথ্য আর পরিসংখ্যানের আলো এই হিন্দুদের দুর্দশার বাস্তবতা তুলে ধরব, যার মাধ্যমে এটা স্পষ্ট হবে যে ভারতে এনআরসি প্রয়োজনীয়তা কতদূর। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন শুরু করা যাক। 1946 সালের নোয়াখালী গণহত্যা ছিল একটি কালো অধ্যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় শুরু হয়েছিল এই নৃশংসতা। গোলাম সারওয়ার নামক এক স্থানীয় নেতার নির্দেশে হিন্দু গ্রামগুলোতে হামলা চালানো হয়। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নারীদের উপর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়ে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়, এই হিংসায় হাজার হাজার হিন্দু নিহত হয়, অনেকে ধর্মান্তরিত হতে বাধ্য হয়, আর বাকিরা ভারতে পালিয়ে আসে। মহাত্মা গান্ধী 4 মাস নোয়াখালীতে ছিলেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন যে তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হিন্দুদের ওপর হামলা অব্যাহত ছিল, অনেকে বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, আর গান্ধী এই ধর্মান্তরণকে পরিস্থিতির সঙ্গে সমঝোতা বলে সমর্থন করেছিলেন, যা অনেকের কাছে বিতর্কিত হয়ে ওঠে। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর পূর্ববঙ্গে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে, হিন্দুদের ওপর ধর্মীয় নিপীড়ন তীব্র হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী হাজার হাজার হিন্দু ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। কলকাতায় হিন্দু শরণার্থীদের আগমন শহরের জনসংখ্যার গঠনই পাল্টে দেয়। অনেক হিন্দু পূর্ব পাকিস্তান ছেড়ে চলে আসে, আর তাদের পরিত্যক্ত সম্পত্তি মুসলিম দখলদাররা লুট করে নেয়। পরিসংখ্যান বলছে 1947 সালে পূর্ব পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 22.23%। কিন্তু ধর্মীয় নিপীড়ন, সম্পত্তি লুট এবং জীবনের নিরাপত্তাহীনতার কারণে অনেক হিন্দু পরিবার ভারতে পালিয়ে আসে। তবে সবাই আসেননি। অনেক পরিবারের এক ভাই ভারতে এসেছেন, আরেক ভাই পূর্ব পাকিস্তানে থেকে গিয়েছেন। ভেবেছিলেন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে, কিন্তু তা হয়নি। 1947 সালে নোয়াখালীর একটি গ্রামে রমেশচন্দ্র দাস নামে এক হিন্দু ব্যবসায়ীর ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে। তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তার স্ত্রী ও মেয়ের উপর অত্যাচার হয়। শেষ পর্যন্ত তিনি কলকাতায় পালিয়ে আসেন, শুধু একটি কাপড়ের ব্যাগ হাতে। তার কথায়, আমার ভিটে মাটি, আমার সবকিছু কেড়ে নেওয়া হলো, আমি শুধু জীবন নিয়ে পালিয়ে এসেছি। এই ঐতিহাসিক সত্য শুধু রমেশের নয়, লাখ লাখ হিন্দু। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছিল আরেকটি ট্র্যাজেডির সূচনা। পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট, যা 25শে মার্চ 1971 শুরু হয় বাঙালিদের দমন করতে, কিন্তু হিন্দুরা ছিল বিশেষ লক্ষ্য। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, যেটি ছিল হিন্দু ছাত্রদের আবাসিক হল, পাকিস্তানি সেনারা প্রায় 600 থেকে 700 ছাত্রকে হত্যা করে। হামুদুর রহমান কমিশন পরে সাব্যস্ত করে যে এটি ছিল পরিকল্পিত হিন্দু হত্যা। এডওয়ার্ড কেনেডি আমেরিকার সেনেট জুডিশিয়ারি কমিটিতে 1 নভেম্বর 1971 বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস বাহিনী হিন্দুদের ঘরবাড়ি, দোকান, সম্পত্তি লুট করে, তাদের ভূমি জবরদখল করে। হিন্দুদের বাড়িতে হলুদ রঙে হিন্দু লিখে চিহ্নিত করা হতো।
এই নৃশংসতায় ধর্ষিতদের মধ্যে 42% ছিল হিন্দু নারী, যাদের 44% ছিল অবিবাহিত। 1971 সালে প্রায় 70 লক্ষ শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন। টাইমস সাময়িকীর 2রা অগস্ট 1971-এর প্রতিবেদন অনুযায়ী এদের 3/4 ছিল হিন্দু। তারা পাকিস্তানি সেনাবাহিনীর ক্রোধের শিকার হয়েছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই রাজ্যগুলো হিন্দু শরণার্থীদের ভিড়ে ভিড়াক্রান্ত হয়ে পড়ে। চট্টগ্রামের একটি হিন্দু বাসিন্দা শ্যামল বিশ্বাসের গল্প আমাদের মনে করিয়ে দেয় এই অত্যাচারের ভয়াবহতা। তার পুরো পরিবারকে রাতের অন্ধকারে হত্যা করা হয়। তিনি একাই পালিয়ে আসেন ভারতে। তার কথায়, আমার মা, বোন সবাইকে হারিয়েছি। আমি একটি ছবি নিয়ে পালিয়ে এসেছি, যেটি আমার মায়ের হাসি মুখের শেষ স্মৃতি। এই গল্প লাখো হিন্দুর জীবনের গল্প। 1947 সালে পূর্ব পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22.23%। 1974 সালে বাংলাদেশের প্রথম জনগণনায় এটি কমে দাঁড়ায় 13.5%। 2011 সালে তা আরো কমে 8.96% দাঁড়ায়, অর্থাৎ 33% হিন্দু জনসংখ্যা হ্রাস পায়। 1964 থেকে 2013 সালের মধ্যে প্রায় 1,10,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। প্রতি বছর গড়ে 2,30,000 হিন্দু দেশত্যাগ করছেন। পাকিস্তান জন্মের পর থেকেই হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হয়েছিল। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে জাতীয় ভাষা ঘোষণা করেন, যদিও মাত্র 4% মানুষ উর্দু বলতেন। বাংলা ভাষা সমর্থনকারীদের রাষ্ট্রবিরোধী বলে চিহ্নিত করা হতো। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূল নীতি হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু 1975 সালে সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হওয়ার পর জেনারেল জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাতিল করে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। 1988 সালে জেনারেল এরশাদ সংবিধানের 8ম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেন। এমনকি 2011 সালে শেখ হাসিনাও এই ধারা বজায় রাখেন। 1993 সালে বিএনপি সরকার হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এবং সীমান্তবর্তী এলাকায় ঋণ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে হিন্দুদের সম্পত্তি জবরদখল করা হতো। এই বৈষম্যমূলক নীতি হিন্দুদের জীবনকে আরো কঠিন করে তুলেছিল। 2001 সালে বিএনপি সরকারের জয়ের পর নন্দাইলে সুশীল চন্দ্র বর্মন নামে এক হিন্দু ব্যবসায়ীকে মুক্তিপণের জন্য হুমকি দেওয়া হয়। তিনি 3বার চিঠি পান। শেষে 1 লাখ টাকা দাবি করা হয়। দাবি পূরণ না করলে তাকে ভয়ানক পরিণতির হুমকি দেওয়া হয়। 2024 সালে শেখ হাসিনা সরকার পতনের পর হিন্দুদের ওপর হামলা তীব্র হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন অনুযায়ী গত বছর 4 থেকে 20 আগস্ট 2024-এ 2010টি হামলার ঘটনা ঘটে, যার মধ্যে 69টি মন্দিরে হামলা। 5 জন হিন্দু নিহত হন। পটুয়াখালীতে অবিলাস তালুকদারের বাড়িতে হামলা হয়। তার মেয়ে মুক্তা দরজা খুলতেই 10-12 জনের একটি দল দা, চাপাতি, লাঠি হাতে ঘরে ঢুকে ওয়ার্ডরোব ভেঙে সোনা ও নগদ টাকা লুট করে। রাজশাহীতে সুরঞ্জিত সরকারের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ হয়। তিনি পরিবার নিয়ে কলকাতায় আশ্রয় নেন। তাদের 6,50,000 টাকা এবং 10 তোলা সোনা লুট হয়। 2001 সালে বিএনপি সরকারের জয়ের পর 150 দিন ধরে হিন্দুদের উপর হামলা চলে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে 18,000-এর বড় ধরনের অপরাধের উল্লেখ আছে। সহস্রাধিক হিন্দু নারী ধর্ষণের শিকার হন, যার মধ্যে 200 জন গণধর্ষণের শিকার। 1992 সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে হিন্দু বাড়িঘর, মন্দিরে হামলা হয়। পুলিশ নীরব দর্শক ছিল। এই হিংসার খতিয়ান কখনো প্রকাশিত হয়নি। অর্থাৎ বাংলাদেশে যা কিছু ঘটেছে, ইতিহাস সাক্ষী, তার কমন টার্গেটে পরিণত হয়েছে সংখ্যালঘু হিন্দুরা। এই ঐতিহাসিক সত্যের আলোকে এনআরসির প্রয়োজনীয়তা অনুভূত হয়। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, সংক্ষেপে এনআরসি, হলো ভারতের নাগরিকদের একটি নিবন্ধন, যা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে ব্যবহৃত হয়। এটি নাগরিকত্ব নির্ধারণের জন্য একটি ডকুমেন্ট প্রক্রিয়া, যা 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে পরিচালিত হয়। ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, অবৈধ অভিবাসন একটি গুরুতর সমস্যা। 1947 এবং 1971 সালে হিন্দু শরণার্থীদের আগমন ছাড়াও অবৈধ অভিবাসন অব্যাহত আছে।
এনআরসি এই অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নাগরিকত্ব নিশ্চিত করতে সাহায্য করে। পশ্চিমবঙ্গে হিন্দু শরণার্থীদের সুরক্ষা এবং তাদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য এনআরসি অপরিহার্য। পশ্চিমবঙ্গে 1947 এবং 1971 সালে আগত হিন্দু শরণার্থীরা প্রায় নাগরিকত্বের প্রমাণ ছাড়াই বসবাস করছেন। এনআরসি তাদের আইনি স্বীকৃতি দেবে এবং অবৈধ অভিবাসীদের থেকে পৃথক করবে। এটি জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়াখালীর রক্তাক্ত রাস্তা থেকে শুরু করে 2025 সালের এই সাম্প্রতিক হামলা হিন্দুদের দুর্দশার ইতিহাস আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরে। আমরা কি আমাদের ভাই বোনদের সুরক্ষা দেব না? এনআরসি শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি লাখো হিন্দু শরণার্থীর জন্য ন্যায় বিচারের পথ। এটি তাদের পরিচয়, তাদের অধিকার এবং তাদের ভিটেমাটির স্বীকৃতি। আমরা যখন রমেশ, শ্যামল বা সুরঞ্জিতের ঘটনাগুলো শুনি, তখন আমাদের হৃদয়ে একটি ব্যথা জাগে। এই ব্যথা আমাদের বলে, এনআরসি শুধু একটি নথি নয়, এটি একটি জাতির প্রতিশ্রুতি যে আমরা আমাদের মানুষদের ভুলব না, তাদের রক্ষা করব। এই ঐতিহাসিক সত্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের ইতিহাসের ক্ষতগুলো থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। এনআরসি হলো সেই প্রক্রিয়া যা এই ক্ষত বন্ধ করতে পারে। বন্ধুরা, আপনারা কি একমত নন? কমেন্টে আপনাদের মতামত জানতে আমি আগ্রহী রইলাম। পর্বটি ভালো লাগলে আরো বেশি করে সবার মধ্যে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। এরকম আরো পর্বের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসুন আমরা একটি প্রতিশ্রুতি দিই, আমাদের ভাই বোনদের জন্য একটি নিরাপদ ভারত গড়ব। জয় হিন্দ।